সন্তান না হওয়ার যন্ত্রণা যে কি তা কেবল একজন নিঃসন্তান নারীই বোঝে। ডাক্তারের ওষুধ নিয়ম মেনে চলা সবই করছিলাম, কিন্তু ফলাফল শূন্য। আমার মা অর্চনা রায় আমার এই অবস্থা দেখে খুব কষ্ট পেতেন। তিনি আমাকে সান্ত্বনা দিতেন, কিন্তু আমি জানতাম মায়ের মনেও শান্তি নেই। মায়ের পরামর্শে আমি বিভিন্ন টোটকার ব্যবহার করে দেখেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আমার শাশুড়ি মা এবার সরাসরি কথা শোনানো শুরু করলেন। এ মতাবস্থায় ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আমাকে, বন্ধুরা, আমার নাম শ্রুতি সেনগুপ্ত। আমি দেখতে বেশ সুন্দরী, গায়ের রং ফর্সা, আর এক ঢাল কালো চুল আমার পিঠ ছাপিয়ে কোমর ছুঁয়ে থাকে। ছোটবেলা থেকেই আমি একটু শান্ত স্বভাবের, খুব একটা কথা বলি না, তবে আমার চোখ নাকি অনেক কথা বলে। আমার বাবা অরিন্দম সেনগুপ্ত ছিলেন একজন সাহসী সৈনিক, কিন্তু আমার জন্মের আগেই তিনি এক যুদ্ধে নিখোঁজ হন। বাবাকে আমি কোনোদিন দেখিনি, শুধু মায়ের মুখে তার সাহসিকতার গল্প শুনেছি। আমার মা অর্চনা রায় সেই অল্প বয়সে বিধবা হয়েও আমাকে আংলে রেখেছিলেন পরম মমতায়। বাবার মৃত্যুর পর মা সরকারি দফতরে কেরানির চাকরি নিয়ে আমাদের সংসার টানতে শুরু করেন। আমার ছোটবেলাটা একটু অন্যরকম ছিল। মা সারাদিন অফিসে থাকতেন আর আমাকে দেখাশোনা করতেন রেখা আন্টি, যাকে আমি মাসি বলে ডাকি। মাসি ছিলেন মায়ের ছোটবেলার বন্ধু। নিজের কোনো সংসার ছিল না, তাই আমাদের সংসারটাকেই নিজের মনে করতেন। মাসি আমাকে স্নান করানো, খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব দায়িত্ব পালন করতেন। মায়ের অভাবটা মাসি অনেকটা পূরণ করলেও দিন শেষে মায়ের ক্লান্ত মুখটা দেখলে আমার খুব কষ্ট হতো। মা আমাকে সবসময় বলতেন, সুতি, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। আমি সেই চেষ্টাই করে গেছি সারাটা জীবন। স্কুল জীবন শেষ করে কলেজে পা রাখলাম। আশ্চর্যের বিষয় হলো, আমি আর মা যখন পাশাপাশি দাঁড়াতাম, কেউ বিশ্বাসই করতে চাইতো না যে আমরা মা মেয়ে। সময় ভাবতো আমরা দুই বোন। মায়ের বয়স বাড়লেও তার সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি। মাঝে মাঝে রাস্তায় বের হলে লোকের কৌতূহলী দৃষ্টি আমাদের দিকে নিবদ্ধ থাকত, কিন্তু সেসব আমরা গায়ে মাখতাম না। মায়ের একমাত্র স্বপ্ন ছিল আমাকে ভালো ঘরে বিয়ে দেওয়া, যেখানে অর্থের অভাব নেই কিন্তু সম্মানের প্রাচুর্য আছে। আমারও ইচ্ছে ছিল মায়ের এই স্বপ্ন পূরণ করার। কলেজে পড়ার সময় থেকেই আমার বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। অনেক ভালো ভালো পরিবার থেকে প্রস্তাব আসত, কিন্তু কোথাও না কোথাও আটকেও যেত। একবার এক সম্ভ্রান্ত পরিবার আমাকে দেখতে এসে খুব পছন্দ করল, কিন্তু সমস্যা বাঁধল পণের টাকার অঙ্কে। তারা যে পরিমাণ পণ দাবি করেছিল তা আমার মায়ের সাধ্যের বাইরে ছিল। মা খুব ভেঙে পড়েছিলেন সেবার, কিন্তু আমি মাকে বলেছিলাম, মা, যারা টাকার লোভে বিয়ে করে তাদের ঘরে আমি সুখী হতে পারবো না। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন মাসির এক দূর সম্পর্কের আত্মীয়ের ছেলের খোঁজ এলো। ছেলের নাম অভিষেক চৌধুরী, কলকাতার নামকরা ব্যবসায়ী পরিবারের সন্তান। অভিষেক দেখতে যেমন সুপুরুষ, ব্যবহারে তেমনই নম্র। তারা আমাকে দেখতে এলো এবং প্রথম দেখাতেই আমাকে পছন্দ করে ফেলল। সবচেয়ে বড় কথা, তারা কোনো পণের দাবি তো করলই না, বরং বলল তারা শুধু লক্ষ্মী স্বভাবের একটা মেয়ে চায়। অভিষেকের বাবা শৈলেন চৌধুরী এবং মা সুচরিতা চৌধুরী আমাকে নিজের মেয়ের মতো বরণ করে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন। খুব ধুমধাম করে আমার বিয়ে হলো। আমি শ্রুতি সেনগুপ্ত থেকে হলাম শ্রুতি চৌধুরী। শ্বশুরবাড়িতে এসে মনে হলো আমি যেন স্বর্গ পেয়েছি। অভিষেক আমাকে চোখের মণি করে রাখত। আমার শাশুড়িমা আমাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতেন। আমার মা আর মাসি এখন নিজেদের বাড়িতে একাই থাকতেন, কিন্তু আমি প্রায়ই তাদের সঙ্গে ফোনে কথা বলতাম। মা খুব খুশি ছিলেন আমার এই সুখের সংসার দেখে। মনে হতো জীবনের সব কষ্ট বুঝি এবার শেষ হলো। বিয়ের প্রথম 2 বছর স্বপ্নের মতো কেটে গেল। অভিষেক ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও আমার জন্য সময় বের করে নিত। আমরা দেশ বিদেশে ঘুরতে যেতাম। আমাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসায় পরিপূর্ণ। কিন্তু সুখের আকাশে কালো মেঘ জমতে খুব বেশি সময় লাগল না। বিয়ের 3 বছর পার হয়ে যাওয়ার পরেও যখন আমাদের কোনো সন্তান হলো না, তখন থেকেই শুরু হলো আসল সমস্যা। প্রথমে বিষয়টাকে আমরা গুরুত্ব দিইনি, কিন্তু আত্মীয় স্বজনদের বাঁকা কথা আর শ্বশুরবাড়ির নীরব প্রত্যাশা আমাকে কুড়ে কুড়ে খেতে লাগল। শ্বশুরমশাই কিছু না বললেও শাশুড়িমা ধীরে ধীরে অধৈর্য হয়ে পড়লেন। তিনি প্রায়ই বলতেন, বংশ রক্ষা তো করতে হবে, আর কতদিন অপেক্ষা করব? অভিষেকের মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে থাকতাম। অভিষেক আমাকে সান্ত্বনা দিত, কিন্তু আমি বুঝতাম ওর মনেও বাবা হওয়ার সুপ্ত বাসনা আছে। আমরা ডাক্তারের পরামর্শ নেওয়া শুরু করলাম, কিন্তু মাস যায়, বছর যায়, কোনো সুখবর আসে না। আমার সাজানো সংসারে ধীরে ধীরে এক অদেখা ঝড়ের পূর্বাভাস পেতে শুরু করলাম।
সন্তান না হওয়ার যন্ত্রণা যে কি তা কেবল একজন নিঃসন্তান নারীই বোঝে। ডাক্তারের ওষুধ, নিয়ম মেনে চলা সবই করছিলাম, কিন্তু ফলাফল শূন্য। আমার মা অর্চনা রায় বারবার আমার এই অবস্থা দেখে খুব কষ্ট পেতেন। তিনি আমাকে সান্ত্বনা দিতেন, কিন্তু আমি জানতাম মায়ের মনেও শান্তি নেই। মায়ের পরামর্শে আমি বিভিন্ন টোটকাও ব্যবহার করে দেখেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আমার শাশুড়ি মা এবার সরাসরি কথা শোনানো শুরু করলেন। খাবারের টেবিলে বা পারিবারিক আড্ডায় তিনি প্রায়ই বলতেন, বড় বাড়িতে আলো জ্বালানোর কেউ নেই, সবও অন্ধকার। একদিন মাসি খবর আনলেন আমাদের পাড়ার কাছেই এক জাগ্রত মন্দির আছে, সেখানে মানত করলে নাকি অনেকের কোলে সন্তান এসেছে। আমি আর মা সেই মন্দিরে গেলাম। মন্দিরে প্রচুর ভিড়, সবার চোখে মুখে একই আকুতি। আমিও ভক্তিভরে পুজো দিলাম। মন্দিরের পুরোহিত আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। মনে হলো হয়তো এবার ঈশ্বর মুখ তুলে চাইবেন। বাড়ি ফিরে আবার নতুন আশায় দিন গুনতে শুরু করলাম। কিন্তু হায়, মাস শেষ হলো, কিন্তু সেই কাঙ্ক্ষিত সুখবর আর এলো না। হতাশা আমাকে গ্রাস করতে শুরু করল। এর মধ্যে মা খবর পেলেন শহরের এক প্রান্তে এক সাধু বাবা এসেছেন, যার নাকি অলৌকিক ক্ষমতা আছে। তিনি নাকি ঝাড়ফুঁক আর মাদুলি দিয়ে বন্ধ্যা নারীর কোল পূর্ণ করতে পারেন। শিক্ষিত মেয়ে হয়েও সন্তানের আশায় আমি কুসংস্কারের পথে পা বাড়াতে বাধ্য হলাম। মা, মাসি আর আমি মিলে সেই সাধু বাবার আস্তানায় গেলাম। সেখানে গিয়ে দেখলাম নারীদের বিশাল লাইন, সবারই এক সমস্যা। সেই সাধু বাবার ঘরের পরিবেশটা আমার একদম ভালো লাগলো না। কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। আমার আগে একজন মহিলা ঘরে ঢুকলেন এবং প্রায় 1 ঘণ্টা পর ঘর্মাক্ত অবস্থায় বেরিয়ে এলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হলো দিদি? তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে চলে গেলেন। আমার বুকটা ধক করে উঠল। এরপর আমার পালা এলো। আমি ভয়ে ভয়ে ঘরে ঢুকলাম। সাধু বাবা একটা বড় চেয়ারে বসেছিলেন, পাশে একটা অপরিচ্ছন্ন বিছানা। সাধু বাবা আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিলেন যা দেখে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি আমাকে কাছে ডাকলেন এবং আমার পেটে হাত দেওয়ার চেষ্টা করলেন। আমি ছিটকে সরে গেলাম। তিনি বললেন, ভয় পেলেই হবে না মা, চিকিৎসা করতে হলে বিশ্বাস রাখতে হবে। অমাবস্যা রাতে এটা আসিস, তবেই কাজ হবে। তার চোখের লোলুপ দৃষ্টি আর কথার ইঙ্গিত বুঝতে আমার বাকি রইল না। আমি কোনো মতে আসছি বলে ঘর থেকে বেরিয়ে প্রায় দৌড়ে মায়ের কাছে চলে এলাম। মাকে বললাম, মা চলো এখান থেকে, এই লোকটা ভণ্ড, এর মতলব ভালো না। মা আমার কথা বিশ্বাস করলেন এবং আমরা সেখান থেকে দ্রুত চলে এলাম। বাড়ি ফেরার পথে আমি সিদ্ধান্ত নিলাম আর কোনো ঝাড়ফুঁক বা সাধু বাবা নয়, যা হবে বিজ্ঞানের পথেই হবে। কিন্তু মনের ভেতর একটা ভয় কাজ করছিল, যদি বিজ্ঞানও আমাকে বিমুখ করে। অভিষেককে সাধু বাবার কথা কিছু জানালাম না, পাছে সে রেগে যায়। দিন যত গড়াতে লাগলো আমার মানসিক অবস্থা ততই খারাপ হতে লাগলো। রাতে ঠিকমতো ঘুম হতো না, সারাক্ষণ চিন্তা হতো আমি কি কোনোদিন মা হতে পারবো না। অভিষেক আমাকে খুব সাপোর্ট করত, কিন্তু আমি দেখতাম ও যখন কোনো বাচ্চার সাথে খেলে ওর চোখে এক অদ্ভুত মায়া কাজ করে। ওর এই অতৃপ্ত চাওয়া আমাকে অপরাধী করে তুলত। মনে হতো আমার জন্যই ও বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত হচ্ছে। এরই মধ্যে একদিন শাশুড়িমা আমাকে ডেকে বললেন, শ্রুতি, অনেক তো হলো, এবার আমরা অন্য কিছু ভাবছি। অভিষেকের বয়স বাড়ছে, আমাদের বংশের একটা উত্তরাধিকারী দরকার। তার কথার ইঙ্গিত স্পষ্ট ছিল, দ্বিতীয় বিয়ে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি ঘরে এসে দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদলাম। আমার সাজানো সংসার কি তবে ভেঙে যাবে? মা হওয়ার অক্ষমতা কি আমাকে আমার স্বামীর থেকে আলাদা করে দেবে? শাশুড়ির কথাগুলো আমার কানে বিষের মতো বাজছিল, কিন্তু অভিষেক আমাকে কথা দিল সে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না। সে বলল, চলো আমরা শহরের সবচেয়ে বড় গাইনোকোলজিস্ট ডক্টর সুমিত রায়চৌধুরীর কাছে যাই, দেখি উনি কি বলেন। অভিষেকের এই সাপোর্টে আমি আবার একটু মনের জোর পেলাম। আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর সুমিতের চেম্বারে গেলাম। তিনি খুব নামকরা ডাক্তার, অনেক জটিল কেস সলভ করেছেন। ডাক্তারবাবু আমার এবং অভিষেকের সব পুরনো রিপোর্ট দেখলেন। তারপর তিনি আমাদের কিছু নতুন এবং আধুনিক টেস্ট দিলেন। তিনি বললেন, আগের ডাক্তাররা হয়তো কিছু মিস করে গেছেন, আমরা গোড়া থেকে শুরু করব।
আমরা দুজনেই খুব ভয়ে ভয়ে টেস্টগুলো করালাম। রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, হরমোন টেস্ট, বাদ গেল না কিছুই। অপেক্ষা করলাম রিপোর্টের জন্য। সেই 3টে দিন ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়। রিপোর্ট নিয়ে যখন আবার ডাক্তারের চেম্বারে ঢুকলাম, তখন ডক্টর সুমিতের মুখটা বেশ গম্ভীর ছিল। তিনি রিপোর্টগুলো হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চশমাটা খুলে বললেন, মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী, আমি আপনাদের মিথ্যে আশা দেব না। রিপোর্ট যা বলছে তা খুব একটা ভালো নয়। আমার বুকের ধরফরানি বেড়ে গেল। অভিষেক আমার হাতটা শক্ত করে ধরল। ডাক্তারবাবু বুঝিয়ে বললেন, শ্রুতির ওভারি বা ডিম্বাশয়ের ডিম্বাণু তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ওর জরায়ু বা ইউটেরাস খুবই দুর্বল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে ইনকম্পিটেন্ট সার্ভিক্স, এবং জরায়ুর কিছু জন্মগত ত্রুটি আছে, যার ফলে ভ্রূণ তৈরি হলেও তা জরায়ুতে বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে। সহজ কথায়, শ্রুতি কোনোদিন সন্তান ধারণ করতে পারবে না বা পেটে ধরতে পারবে না। ডাক্তারের কথাগুলো আমার কানে বাজ পড়ার মতো শোনালো। আমি চিৎকার করে কাঁদতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না, শুধু চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। অভিষেক ডাক্তারকে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, কোনো ওষুধ বা সার্জারি করে কি এটা ঠিক করা সম্ভব নয়? আমরা যত টাকা লাগে খরচ করতে রাজি আছি। ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন, না, এটা ওষুধের দ্বারা নিরাময়যোগ্য নয়। জরায়ুর এই অবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে কি আমাদের সব আশা শেষ? আমরা কি সারা জীবন নিঃসন্তান থাকব? অভিষেক হতাশ হয়ে বসে পড়ল। তখন ডাক্তারবাবু বললেন, দেখুন, আশা ছাড়বেন না। বিজ্ঞান এখন অনেক এগিয়েছে। শ্রুতি মা হতে না পারলেও আপনারা বাবা মা হতে পারেন। এর জন্য একটি উপায় আছে, আর তা হল সারোগেসি বা গর্ভভাড়া নেওয়া। সারোগেসি? আমরা দুজনেই অবাক হয়ে তাকালাম। ডাক্তারবাবু বুঝিয়ে বললেন, হ্যাঁ, শ্রুতির ডিম্বাণু আর অভিষেকের শুক্রাণু নিয়ে ল্যাবরেটরিতে ভ্রূণ তৈরি করা হবে। তারপর সেই ভ্রূণ অন্য কোনো সুস্থ মহিলার জরায়ুতে স্থাপন করা হবে। সেই মহিলা 9 মাস আপনাদের সন্তানকে গর্ভে ধারণ করবেন এবং জন্মের পর আপনাদের হাতে তুলে দেবেন। জেনেটিক্যালি সন্তানটি আপনাদেরই হবে, শুধু গর্ভটি হবে অন্যের। প্রস্তাবটা শুনে প্রথমে আমরা চমকে গেলাম, কিন্তু পর মুহূর্তেই মনে হলো এটাই আমাদের শেষ ভরসা। কিন্তু সমস্যা হলো, বিশ্বস্ত সারোগেট মাদার বা গর্ভদাত্রী মা পাওয়া খুব কঠিন। আর আমাদের মতো রক্ষণশীল পরিবারে বাইরের একজন মহিলা আমাদের সন্তান গর্ভে ধারণ করবে, এটা কি শ্বশুর শাশুড়ি মেনে নেবেন? ডাক্তারবাবু বললেন, আপনারা ভেবে দেখুন, যদি কাউকে রাজি করাতে পারেন তবে আমি চিকিৎসা শুরু করতে পারি। বাড়ি ফেরার পথে আমরা কেউ কোনো কথা বললাম না। মাথার মধ্যে তখন হাজারো চিন্তা। বাইরের কাউকে দিয়ে সন্তান জন্ম দেওয়ালে সমাজে কি বলবে? আর যদি সেই মহিলা পরে সন্তান দিতে না চায়? নানা রকম আইনি আর সামাজিক জটিলতার ভয় আমাকে গ্রাস করল। কিন্তু বাড়ি ফিরে যখন শাশুড়ির মুখটা দেখলাম, তখন বুঝলাম আমাদের হাতে সময় খুব কম। ডাক্তারের রিপোর্ট আর সারোগেসির কথাটা আমরা বাড়িতে জানালাম না, শুধু বললাম চিকিৎসা চলছে। কিন্তু শাশুড়ি মা আর ধৈর্য ধরতে পারছিলেন না। তিনি সরাসরি অভিষেককে আলটিমেটাম দিয়ে দিলেন, আর 3 মাস দেখব, এর মধ্যে যদি কোনো সুখবর না আসে তবে তোকে আবার বিয়ে করতে হবে। আমি আমার নাতি বা নাতনির মুখ না দেখে মরতে চাই না। অভিষেক মায়ের মুখের ওপর কিছু বলতে পারল না, কিন্তু ঘরে এসে ভীষণ ভেঙে পড়ল। আমি বুঝতে পারছিলাম আমার সংসারটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। এই দুশ্চিন্তায় আমি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিলাম। মা আমার শরীরের এই অবস্থা দেখে আমাদের বাড়িতে ছুটে এলেন। তিনি আমাকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলেন, ডাক্তার আসলে কি বলেছে? আমার কাছে কিছু লুকাস না? আমি মায়ের বুকে মাথা রেখে সব খুলে বললাম যে আমার জরায়ু দুর্বল, আমি সন্তান ধারণ করতে পারবো না, একমাত্র পথ সারোগেসি। মা সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন, তার চোখে জল কিন্তু মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি জিজ্ঞাসা করলেন, সারোগেট মাদার পাওয়া যাচ্ছে না? আমি বললাম, না মা, বিশ্বস্ত কাউকে পাওয়া খুব কঠিন, আর পেলেও শ্বশুর বাড়ি থেকে এটা মেনে নেবে না। তারা বাইরের রক্ত বা বাইরের গর্ভ মানবে না। তারা চায় অভিষেকের নতুন বিয়ে দিতে। মা শিউরে উঠলেন। আমার সংসার বাঁচাতে মা অস্থির হয়ে উঠলেন। পরদিন মা আবার এলেন, সঙ্গে মাসিকেও নিয়ে এলেন। ঘরের দরজা বন্ধ করে মা আমাকে এবং অভিষেককে এক অদ্ভুত প্রস্তাব দিলেন। মা বললেন, তোরা যদি কিছু মনে না করিস তবে আমি একটা কথা বলবো। অভিষেক বলল, বলুন মা।
মা কাঁপা কাঁপা গলায় বললেন, ডাক্তার তো বলেছে শ্রুতির ডিম্বাণু আর অভিষেকের শুক্রাণু নিয়ে ভ্রূণ তৈরি হবে, শুধু সেটা বড় করার জন্য একটা জরায়ু দরকার। আমি আমি কি সেই মা হতে পারি না? আমি তোদের সন্তানকে আমার গর্ভে ধারণ করতে পারি। আমি আর অভিষেক স্তম্ভিত হয়ে গেলাম। বলে কি মা, এই বয়সে মা আবার গর্ভবতী হবেন, আর তাও নিজের মেয়ের সন্তান পেটে ধরবেন? আমি চিৎকার করে বললাম, না মা, এটা অসম্ভব। লোকে কি বলবে? আর তোমার যা বয়স, এই বয়সে এটা কি সম্ভব? অভিষেকও লজ্জিত হয়ে মাথা নিচু করে রইল। কিন্তু মা নাছোড় বাঁধা। তিনি বললেন, লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমার মেয়ের সংসার বাঁচানোই আমার কাছে বড় ধর্ম। আর ডাক্তারের সাথে কথা বলে দেখ, আমার শরীর এখনো সুস্থ আছে। মাসিও মাকে সমর্থন করলেন। তিনি বললেন, দেখ শ্রুতি, তোর মা যদি রাজি থাকে তবে তোদের সমস্যা কোথায়? এটা তো তোদেরই সন্তান। তোর মা শুধু একটা আধার হিসেবে কাজ করবে। তাছাড়া বাইরের কাউকে বিশ্বাস করার চেয়ে নিজের মা অনেক বেশি নিরাপদ। কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না। নিজের মাকে দিয়ে এত বড় কষ্ট সহ্য করানো, এটা আমি ভাবতেও পারছিলাম না। অভিষেক বলল, মা, আপনার এই ত্যাগের কথা আমি জীবনেও ভুলব না। কিন্তু সমাজ, আমার বাবা মা, তারা জানলে তো কুরুক্ষেত্র বেঁধে যাবে। শাশুড়ি গর্ভবতী, এটা তারা কিভাবে নেবে? তখন মা একটা গোপন পরিকল্পনার কথা বললেন। মা বললেন, কেউ জানবে না। আসল খবরটা শুধু আমরা 4 জন জানব, তুই, শ্রুতি, আমি আর তোর মাসি। আমরা এমন একটা নাটক সাজাবো যে সবাই ভাববে শ্রুতিই গর্ভবতী। আমরা অবাক হয়ে তাকালাম। মা বুঝিয়ে বললেন, চিকিৎসা হবে গোপনে। ভ্রূণ আমার পেটে বড় হবে, কিন্তু পেটে বালিশ বেঁধে গর্ভবতীর ভান করবে শ্রুতি। আর আমি কোনো এক তীর্থযাত্রার নাম করে বা অসুস্থতার বাহানায় মাসির বাড়িতে বা দূরে কোথাও লুকিয়ে থাকব 9 মাস। কেউ আমাকে দেখবে না। বাচ্চা হওয়ার পর আমি সেটা তোদের কোলে তুলে দেব। মায়ের এই পরিকল্পনা শুনে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এত বড় ঝুঁকি, এত বড় মিথ্যে! মায়ের এই পরিকল্পনা শুনে প্রথমে আমরা রাজি হতে পারলাম না। কিন্তু শাশুড়ি যখন ঘটকের মাধ্যমে অভিষেকের জন্য নতুন মেয়ে দেখা শুরু করলেন, তখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেল। অভিষেক মরিয়া হয়ে ডাক্তার সুমিতের সাথে যোগাযোগ করল। সে ডাক্তারবাবুকে সব খুলে বলল, মায়ের প্রস্তাব এবং আমাদের সামাজিক ভয়ের কথা। ডাক্তারবাবু প্রথমে অবাক হলেন, কিন্তু পরে বললেন, মেডিকেলি এটা সম্ভব যদি মিসেস অর্চনার জরায়ু সুস্থ থাকে। একে বলে জেস্টেশনাল সারোগেসি। তবে বয়স একটা ফ্যাক্টর, আমাদের অনেক টেস্ট করতে হবে। আমরা গোপনে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবু মায়ের সমস্ত চেক আপ করলেন। বিস্ময়করভাবে ডাক্তার জানালেন মায়ের শরীর এবং জরায়ু এখনও সন্তান ধারণের উপযুক্ত। তিনি আমাদের সতর্ক করে দিলেন, কাজটা ঝুঁকিপূর্ণ কিন্তু অসম্ভব নয়। তবে আপনাদের গোপনীয়তা আপনাদেরই মেনটেন করতে হবে। শেষমেশ সংসারের কথা ভেবে অভিষেকের দিকে তাকিয়ে আমি রাজি হলাম। শুরু হলো আমাদের জীবনের সবচেয়ে বড় নাটক। ল্যাবরেটরিতে আমার আর অভিষেকের ভ্রূণ তৈরি হলো। নির্দিষ্ট দিনে অত্যন্ত গোপনে ডাক্তারবাবু সেই ভ্রূণ আমার মায়ের গর্ভে স্থাপন করলেন। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম ফলাফলের জন্য। 2 সপ্তাহ পর ডাক্তার জানালেন, কংগ্রাচুলেশনস, ইমপ্লান্টেশন সফল হয়েছে, আপনার মা গর্ভবতী। খুশিতে আমার চোখে জল চলে এলো, কিন্তু একই সাথে শুরু হলো এক গভীর ভয়। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলো। আমি শ্বশুরবাড়িতে সবাইকে মিষ্টি মুখ করিয়ে জানালাম আমি মা হতে চলেছি। খবরটা শুনে আমার শ্বশুর শাশুড়ি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। যে বাড়িটা কিছুদিন আগেও নরক মনে হতো, তা মুহূর্তে স্বর্গে পরিণত হলো। অভিষেক আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, কিন্তু তার চোখে ছিল উদ্বেগের ছায়া। আমরা জানতাম আসল লড়াইটা এখন শুরু। অন্যদিকে মা নাটক সাজালেন যে তিনি বাত এবং শ্বাসকষ্টের চিকিৎসার জন্য এক পাহাড়ি আশ্রমে গিয়ে থাকবেন 1 বছর। মাসিকেও সঙ্গে নিলেন। আসলে মা শহরেরই এক গোপন ফ্ল্যাটে উঠলেন, যার ব্যবস্থা অভিষেক করেছিল। সেখানে মাসি মায়ের দেখাশোনা করবেন। আমি শ্বশুরবাড়িতে গর্ভবতী হওয়ার ভান শুরু করলাম।
প্রথম দিকে পেট বোঝা যাচ্ছিল না, তাই সমস্যা হয়নি, কিন্তু মনে মনে আমি সারাক্ষণ শঙ্কিত থাকতাম। আমার শাশুড়ি এখন আমাকে খুব চোখে চোখে রাখেন। এটা খাবে না, ওটা ধরবে না, সিঁড়ি দিয়ে সাবধানে ওঠো, তার হাজারো নির্দেশ। আমার খুব খারাপ লাগতো মাকে এভাবে একা ফেলে রেখে আমি আরাম করছি, অথচ কষ্টটা করছেন মা। মাঝে মাঝে লুকিয়ে মায়ের সাথে ভিডিও কলে কথা বলতাম। মাকে দেখতাম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন, কিন্তু মুখে সেই অমলিন হাসি। তিনি বলতেন, চিন্তা করিস না, আমার নাতি বা নাতনি ভালো আছে। দিন যত যেতে লাগলো আমার পেটে প্যাড বা কৃত্রিম বাম্প লাগানোর সময় এগিয়ে এলো। অনলাইনে অর্ডার করে বিশেষ ধরনের সিলিকন বেলি আনা হলো, যা দেখতে একদম আসল পেটের মতো। অভিষেক আমাকে সাহায্য করত এগুলো পড়তে। রাতে যখন দরজা বন্ধ করতাম তখন আমি আর অভিষেক হাঁপ ছেড়ে বাঁচতাম, কিন্তু দিনের আলোয় আমি ছিলাম এক নিখুঁত অভিনেত্রী। সমস্যা হলো, যখন আমার শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেন চেকআপের জন্য, তিনি বললেন, আমাদের ফ্যামিলি ডক্টরের কাছে চলো। আমি ভয়ে জমে গেলাম। অন্য ডাক্তার দেখলে তো সব ফাঁস হয়ে যাবে। অভিষেক তখন বুদ্ধি করে বলল, না মা, শ্রুতির কেসটা একটু সেন্সিটিভ, আমি ডক্টর সুমিতকেই দেখাবো, উনি স্পেশালিস্ট। শাশুড়ি একটু মনক্ষুণ্ণ হলেও মেনে নিলেন, কিন্তু তিনি জেদ ধরলেন তিনিও আমাদের সাথে যাবেন। এবার কি হবে? শাশুড়ি মা সাথে যেতে চাইলে আমরা মহাবিপদে পড়লাম। অভিষেক কৌশলে বলল, মা, ডাক্তারের চেম্বারে খুব ভিড় থাকে, করোনার পর থেকে ওরা বয়স্কদের অ্যালাউ করছে না, তুমি বরং বাড়িতে থাকো, আমরা ভিডিও করে তোমাকে সব দেখাবো। অনেক বুঝিয়ে শাশুড়িকে থামানো গেল। আমরা ডাক্তারের চেম্বারে গেলাম, কিন্তু সেখানে চেকআপ হলো আমার মায়ের, আমার নয়। মা বোরখা পরে লুকিয়ে এসেছিলেন। মাস গড়িয়ে চলল, আমার পেট বড় হতে লাগলো, আর ওদিকে মায়ের আসল পেটও বাড়তে লাগলো। মায়ের বয়স বেশি হওয়ায় তার পায়ে জল জমতে শুরু করলো, ব্লাড প্রেশার বেড়ে গেল। মাসি আমাকে ফোনে জানাতেন মায়ের কষ্টের কথা। আমি রাতে বালিশে মুখ গুজে কাঁদতাম। আমার জন্য মা এই বয়সে এত যন্ত্রণা সহ্য করছেন। একদিন খবর এলো মা বাথরুমে পড়ে গেছেন। শুনে আমার আত্মা শুকিয়ে গেল। আমি অভিষেককে বললাম, আমাকে এখনই মায়ের কাছে যেতে হবে। অভিষেক বলল, তুমি এখন গর্ভবতী, তুমি কিভাবে যাবে? সবাই সন্দেহ করবে। আমি জেদ করলাম। শেষে বললাম, মাকে দেখতে খুব ইচ্ছে করছে, মা তো অসুস্থ আশ্রমে। শাশুড়িকে অনেক বলে কয়ে আমি আর অভিষেক সেই গোপন ফ্ল্যাটে গেলাম। মাকে দেখে আমার বুক ফেটে গেল। মা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন, কিন্তু আমাকে দেখে হাসলেন। আমি মায়ের পেটে হাত রাখলাম, অনুভব করলাম আমার সন্তানের নড়াচড়া, যা আসলে আমার পেটেই হওয়ার কথা ছিল। এদিকে শ্বশুরবাড়িতে এক নতুন বিপদ। আমার এক ননদ এলো বেড়াতে। সে আমার পেটে হাত দিয়ে বাচ্চার নড়াচড়া বুঝতে চাইল। আমি শিউরে উঠলাম। সিলিকনের পেটে তো নড়াচড়া বোঝা যাবে না। আমি কৌশলে সরে গেলাম, বললাম, পেটটা খুব ব্যথা করছে, এখন ছুঁয়ে দেখো না। ননদ একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। তবে তার চাউনি আমার ভালো লাগলো না। সে কি কিছু সন্দেহ করেছে? 7ম মাস চলছে। মায়ের শরীর খুব খারাপ। ডাক্তার বললেন মাকে খুব সাবধানে রাখতে হবে, প্রিম্যাচিওর ডেলিভারির সম্ভাবনা আছে। ওদিকে আমার শাশুড়ি ঘটা করে সাঁধ দেওয়ার আয়োজন করলেন। আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করলেন। আমি ভয়ে অস্থির। এত মানুষের সামনে আমাকে অভিনয় করে যেতে হবে। শাড়ি পরলে যদি নকল পেট বোঝা যায়। সাধের দিন প্রচুর লোক হলো। সবাই আমাকে আশীর্বাদ করছে, খেতে দিচ্ছে। আমি ভয়ে ভয়ে সব নিয়ম পালন করলাম। হঠাৎ একটা বাচ্চা দৌড়াতে গিয়ে আমার পেটে ধাক্কা খেল। পেটটা একটু অদ্ভুতভাবে দুলল। আমার ননদ সেটা লক্ষ্য করল। সে আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। আমার মনে হলো আজই বুঝি সব শেষ। অভিষেক দ্রুত এসে আমাকে ধরে ফেলল এবং বলল, ওর শরীর খারাপ লাগছে, ও ঘরে গিয়ে বিশ্রাম নিক। আমাকে বাঁচিয়ে দিল অভিষেক। রাতে ঘরে এসে আমি থরথর করে কাঁপছিলাম। অভিষেক আমাকে জল খাইয়ে দিল। আমরা বুঝতে পারছিলাম সময় যত ঘনিয়ে আসছে বিপদ তত বাড়ছে। আর মাত্র 2 মাস। এর মধ্যে যদি কিছু ফাঁস হয়ে যায় তবে আমাদের মান সম্মান ধুলোই মিশে যাবে। আর ওদিকে মায়ের শরীর যা, তাতে মা আদৌ প্রসবের ধকল সহ্য করতে পারবেন তো? এক অজানা আতঙ্ক আমাদের ঘিরে ধরল। গর্ভাবস্থার শেষ পর্যায়ে মায়ের শরীর একদম ভেঙে পড়েছে।
ডাক্তার সুমিত জানালেন, নর্মাল ডেলিভারি সম্ভব নয়, সিজার করতেই হবে এবং তাও নির্দিষ্ট সময়ের আগেই হতে পারে। আমরা সব সময়ের জন্য প্রস্তুত থাকলাম। ওদিকে আমি বাড়িতে শুয়ে শুয়ে ব্যথার ভান করি। অভিষেক অফিস যাওয়া কমিয়ে দিয়েছে। একদিন গভীর রাতে মাসির ফোন এলো। মায়ের প্রবল ব্যথা উঠেছে, রক্তপাত হচ্ছে। অভিষেক আর আমি দিশাহারা হয়ে পড়লাম। বাড়িতে সবাইকে বললাম, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। শাশুড়ি মা বললেন, আমিও যাব। অভিষেক বলল, না মা, তুমি পরে এসো, এখন তাড়াহুড়ো। আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু আসল গন্তব্য মায়ের কাছে। আমরা দ্রুত সেই ফ্ল্যাটে গিয়ে মাকে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। ওটিতে ঢোকানোর আগে মা আমার হাত ধরে বললেন, শ্রুতি, আমি যদি মরেও যাই, তুই আমার নাতিকে দেখে রাখিস। আমি কেঁদে বললাম, মা, তোমার কিচ্ছু হবে না। মাকে ওটিতে নেওয়া হলো, আর আমি পাশের কেবিনে পেশেন্ট সেজে শুয়ে পড়লাম। ডাক্তার এবং নার্সরা সব জানতেন, তাই তারা আমাদের সহযোগিতা করলেন। অভিষেক বাড়িতে ফোন করে জানালো, আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, লেবার পেন শুরু হয়েছে। শ্বশুর শাশুড়ি হাসপাতালে চলে এলেন, তারা আমার কেবিনের বাইরে অপেক্ষা করতে লাগলেন। আমি ভেতরে শুয়ে আছি আর ওটিতে আমার মায়ের অপারেশন চলছে। আমার জীবন যেন একটা সুতোয় ঝুলছে। একদিকে আমার সন্তানের জন্ম, অন্যদিকে আমার মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। প্রায় 1 ঘন্টা পর ওটি থেকে বাচ্চার কান্নার আওয়াজ এলো। নার্স এসে খবর দিল পুত্র সন্তান হয়েছে। আমার আর অভিষেকের আনন্দের সীমা রইল না। কিন্তু মায়ের খবর কি? ডাক্তার বেরিয়ে এসে বললেন, বাচ্চা সুস্থ আছে, কিন্তু পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, প্রচুর ব্লিডিং হয়েছে। আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। নার্স কৌশলে বাচ্চাটিকে পরিষ্কার করে আমার কেবিনে এনে আমার পাশে শুইয়ে দিল। একটু পরে শাশুড়ি মাকে ভেতরে ডাকা হলো। তিনি এসে নাতির মুখ দেখে আনন্দে কেঁদে ফেললেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আমাদের বংশ রক্ষা করেছিস মা। আমি মনে মনে বললাম, না মা, আমি নই, এই বংশ রক্ষা করেছে আমার মা, নিজের জীবন বাজি রেখে। মা আইসিইউতে, আমি কেবিনে। কেউ জানে না পাশের ওই মুমূর্ষু মহিলাটি এই ফুটফুটে শিশুটির জন্মদাত্রী। আমার খুব ইচ্ছে করছিল ছুটে গিয়ে মাকে দেখি, কিন্তু উপায় নেই। এই বন্দি দশা, এই মিথ্যা অভিনয় আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আনন্দিত ছিলাম ঠিকই, কিন্তু মায়ের জন্য আমার প্রাণ কাঁদছিল। 3 দিন পর মায়ের জ্ঞান ফিরল। ডাক্তার বললেন, বিপদ কেটে গেছে। আমি অভিষেককে দিয়ে মাকে খবর পাঠালাম। মা হাসপাতাল থেকে ছাড়া পেলেন আমাদের আগেই এবং নিয়ম মতো মাসির সাথে আড়ালে চলে গেলেন। আমিও 7 দিন পর আমার সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরলাম। ঢাকঢোল পিটিয়ে নাতিকে বরণ করা হলো, কিন্তু আমার মন পড়ে রইল সেই মায়ের কাছে, যিনি নিঃস্বার্থভাবে সবটা দিয়ে এখন অন্ধকারে লুকিয়ে আছেন। ছেলে আরব চৌধুরী দেখতে দেখতে বড় হতে লাগল। সে দেখতে হয়েছে অবিকল অভিষেকের মতোই, কিন্তু তার হাসিটা একদম আমার মায়ের মতো। শাশুড়িমা নাতিকে নিয়ে সারাদিন ব্যস্ত। আমার মা এখন সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরেছেন, কিন্তু সমাজের ভয়ে আমাদের বাড়িতে খুব একটা আসেন না। আমি লুকিয়ে আরবকে নিয়ে মায়ের কাছে যাই। মা আরবকে কোলে নিয়ে যখন আদর করেন, তখন তার চোখে জল চিকচিক করে। আরবের বয়স যখন 5 বছর, তখন একটা ঘটনা ঘটল। আমার শাশুড়িমা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। তার কিডনি ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হল, কিন্তু পরিবারের কারোর কিডনি ম্যাচ করল না। ডাক্তার বললেন, বাইরের ডোনার ছাড়া উপায় নেই। শাশুড়িমা বাঁচার আশা ছেড়ে দিলেন। তখন এগিয়ে এলেন আমার মা, অর্চনা রায়। তিনি টেস্ট করালেন এবং অলৌকিকভাবে তার কিডনি ম্যাচ করে গেল। মা শাশুড়িকে কিডনি দিলেন। অপারেশনের পর যখন শাশুড়ি সুস্থ হলেন, তিনি কৃতজ্ঞতায় মায়ের হাত ধরে বললেন, বেয়ান, আপনি আমাকে নতুন জীবন দিলেন। আমি আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারব না। তখন মা হেসে বললেন, ঋণের কথা বলবেন না দিদি, আমি তো শুধু আপনার প্রাণ বাঁচিয়েছি, কিন্তু আপনার নাতিকে পৃথিবীতে আনতে গিয়ে আমার মেয়েও তো কম কষ্ট করেনি। কথার পিঠে কথা হতে হতে আবেগঘন মুহূর্তে মা হঠাৎ বলে ফেললেন, আসলে মা হওয়া কি অত সহজ? সে আমি হই বা শ্রুতি? শাশুড়ি একটু অবাক হলেন। পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেল। অভিষেক তখন সিদ্ধান্ত নিল, আর মিথ্যে নয়। সে শাশুড়িকে সব খুলে বলল। সে বলল, মা, আরব শ্রুতির সন্তান ঠিকই, কিন্তু ওকে পেটে ধরেছিলেন আমার শাশুড়ি মা।
শ্রুতি মা হতে পারত না, তাই মা নিজের গর্ভ দিয়ে আমাদের সংসার বাঁচিয়েছেন। কথাটা শুনে শাশুড়ি মা পাথর হয়ে গেলেন। আমি ভয়ে কাঁপছিলাম, ভাবলাম এই বুঝি সব শেষ। শাশুড়ি মা আমার দিকে তাকালেন, তারপর আমার মায়ের দিকে। দীর্ঘ নীরবতার পর তিনি উঠে গিয়ে আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আমরা সবাই চমকে গেলাম। শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, আমি এতদিন শুধু বংশের বড়াই করেছি, কিন্তু আপনি যা করেছেন তা কোনো দেবী ছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি শুধু আমার নাতিকে জন্ম দেননি, আপনি আমার ছেলের সংসার, আমার মুখের হাসি সব ফিরিয়ে দিয়েছেন। আজ থেকে আরফ আপনারও সন্তান। সেই দিন আমাদের পরিবারের সব দেওয়াল ভেঙে গেল। সমাজ কি ভাবল তা নিয়ে আমরা আর ভাবলাম না। আমরা জানলাম ভালোবাসা আর ত্যাগের চেয়ে বড় কোনো সত্য নেই। আরব এখন জানে তার দুটো মা, একজন তাকে জন্ম দিয়েছে, আরেকজন তাকে বড় করছে। বন্ধুরা, বিজ্ঞান আমাদের অসম্ভবকে সম্ভব করার পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটতে প্রয়োজন হয় অসীম ভালোবাসা ও ত্যাগের। একজন মা কেবল সন্তানের জন্মদাত্রী নন, তিনি সন্তানের রক্ষা কবচ। সমাজের ভয় সত্যকে আড়াল না করে ত্যাগের মর্যাদাকে সম্মান জানানোই হল প্রকৃত মনুষ্যত্ব। বন্ধুরা, তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এর সাথে বাস্তব কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা স্থান মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্পটি কোনো অন্ধবিশ্বাস প্রচার করে না, বরং পারিবারিক বন্ধন এবং ইতিবাচক মানসিকতার জয়গান গায়। আশা করি বন্ধুরা, গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। সুতরাং গল্পটিতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।